আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বুটেক্স রেডিওর আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 26শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট আইটিটির 15তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে চলছে আলোচনা এবং প্রচারণার আমেজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত সুমাইল নিক্সন জিজি প্যানেল এবং ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল প্যানেল। আজ আমরা কথা বলতে যাচ্ছি ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল প্যানেলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেজবাউল ইসলাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, অনেক অনেক স্বাগতম আপনাকে বুটেক্স রেডিওর আজকের এই এপিসোডে। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ এই এপিসোডে ডেকে আমাকে সম্মানিত করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, শুরু করার পূর্বে একটু আমরা আপনার সম্পর্কে জেনে নিই, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা এবং আপনার ছাত্র জীবন, শিক্ষা জীবন সম্পর্কে কিছু কথা যদি বলতেন। আচ্ছা, আমি মেজবাহুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায়। আমার এসএসসি 2006 ওখানেই, লোকাল হাই স্কুল থেকে। এরপর রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সেখান থেকে 2008-এ আমার ইন্টারমিডিয়েট। তারপর তো আমরা ভর্তি হলাম বুটেক্স। 2009 থেকে আমাদের ক্লাস শুরু হলো, কমপ্লিট করলাম 2013-14 ফার্স্টে আমাদের এক্সাম প্র্যাকটিক্যাল সব কমপ্লিট হলো। তারপর থেকে জবে আছি। এখন এই মুহূর্তে আছি ইউরো ওয়াশিং লিমিটেড, জেনারেল ম্যানেজার অপারেশন হিসেবে আছি। শুরুতে মার্চেন্ডাইজিং ছিলাম, তারপর থেকে ওয়াশিংয়ে 12 বছর। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার একটা রেকর্ড হচ্ছে যে ওয়াশিং লাইফে সবাই বলে যে ওয়াশিং ট্র্যাকে আমি হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট জিএম। ভাই, আপনার সামাজিক কাজের তালিকা তো বেশ বড়। আমরা দেখলাম যে আপনি যুব দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউশনের জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন। তো ওই টাইমের কিছু কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন বা কি কি অ্যাক্টিভিটিস ওইখানে করেছেন। আচ্ছা, বেসিক্যালি 2013 থেকে আমি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড হলাম। যখন আসলে মনে হলো যে অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে, এই যে সকালে ঘুম থেকে ওঠা, এরপর সারাদিন জব লাইফের ব্যস্ততা সেরে, এরপর দেখা গেল বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ফ্যামিলিকে সময় দিয়ে আবার ঘুমাইতে গেলাম। আমার মনে হয় যে এটা একটা মানুষের রুটিন হওয়া উচিত না। সোসাইটির প্রতি, দেশের প্রতি তার কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই জায়গা থেকে বেসিক্যালি অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে কানেক্টেড হই। যুব দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট তার মধ্যে একটা। এটা আমরা হচ্ছে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত, এটা রেজিস্টার্ড, এবং এখানে জেনারেল সেক্রেটারি হিসেবে আমি আছি। আমরা বেসিক্যালি যুবক যে শ্রেণীটাকে গভর্নমেন্ট সার্টিফাই করছে যে বয়সের লিমিট এত থেকে এত, যারা যুবক সেই শ্রেণীটার মাঝে অনেক আছে যারা যারা হয়তো এমপ্লয়েড না, কিংবা বেকারত্বের জীবন, পাশাপাশি তার স্কিল নাই। আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন স্কিল প্রোগ্রামের মধ্যে নিয়ে এসে হয়তো গভর্নমেন্টের বিভিন্ন ট্রেনিংয়ের মাঝে অ্যালাইন করে তাকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যার মাধ্যমে সে দেশের গ্রস ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। ভাই, সহায় স্কুলের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। এই উদ্যোগটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। সহায় স্কুল হচ্ছে যে সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এই স্কুলটা আমাদের হচ্ছে মুগদার বস্তিতে, ঢাকার যে মুগদার বস্তিতে। আমরা ফার্স্ট ওখানেই এটা ফিল করি যে ওখানে অনেক দেখতাম যারা আসলে সারাদিন খেলাধুলা করে, বাচ্চা কাচ্চারা, এরপর বিভিন্ন জন মিলে টাকা পয়সা চায়, এটা তাদের ছিল। আমরা ওখানে অন্য সোশ্যাল অ্যাক্টিভিটিসের প্রোগ্রাম করতাম। তখন আমরা ডিসাইড করি যে না, এদের জন্য কিছু করা দরকার, যেটা আমরা স্টার্টিংটা হচ্ছে ওখান থেকে করতে পারি। সেই থেকে করছি। সেখানে আমরা তাদেরকে প্রাথমিক, অবৈতনিক প্রাথমিক শিক্ষা যেটা, সেটা আমরা দিই। পাশাপাশি তাদেরকে সেখানে আমরা যেমন সেলাই কাজ শেখানো, তারপর মোটরসাইকেল ড্রাইভিং শেখানো, এরকম আর বেশ কিছু প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজ আমরা বিভিন্ন ট্রেনারের মাধ্যমে শেখাই। ইভেন গার্মেন্টসের বিভিন্ন বিষয়েও বিভিন্ন গার্মেন্টসের যারা হয়তো ইনচার্জ, সুপারভাইজার, অর্থাৎ এই লেভেলগুলোতে আছে, তাদেরকে দিয়ে ট্রেন আপ করাই, কিংবা কিছু অফিসার, ইঞ্জিনিয়ার, তাদেরকে দিয়ে করাই। এটাও বেসিক্যালি আমরা এইভাবে চাই যে দেশে যেন অশিক্ষিত কিংবা মিনিমাম এডুকেশন লেভেলের মানুষ যেন থাকে। সেন্টার অফ ইনক্লুসিভ বাংলাদেশের চেয়ারম্যান পদে আপনি নিযুক্ত আছেন, এই দায়িত্বটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, সেন্টার অফ ইনক্লুসিভ বাংলাদেশ এটা বেসিক্যালি কাজ করে রাষ্ট্রের, দেখা গেল যে বিভিন্ন সামাজিক দর্শন হতে পারে, বিভিন্ন গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়ের মতামত হতে পারে, যেগুলোকে উঠাই নিয়ে আসার জন্য। এটা একটা জনমত জরিপের মাধ্যমে হতে পারে,
বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ইনডোর বা আউটডোর প্রোগ্রামের মাধ্যমে হতে পারে। তো আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি। আমরা ইভেন সরকারের উপদেষ্টা লেভেল নিয়ে যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় তখনও আমরা কাজ করেছি। আ নারীদেরকে নারীর বিভিন্ন টপিক নিয়ে সেখানে কাজ করেছি। পাশাপাশি উদ্যোক্তা নিয়ে আ সেমিনার করেছি। কেমন রাজনৈতিক দল হওয়া উচিত, কেমন বাংলাদেশ আমরা প্রিফার করি, এগুলো নিয়ে আমরা সভা সেমিনার করেছি। এরকম অনেকগুলো বিষয় নিয়ে করে থাকি। আমরা আসলে মানুষের মতামত থেকে উঠায় নিয়ে আসার চেষ্টা করি এবং এটাকে পাবলিশ করার চেষ্টা করি এর মাধ্যমে। ধন্যবাদ ভাই। ভাই, ওমেন এম্পাওয়ারমেন্ট এনহ্যান্সমেন্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য আপনি। ভাই, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিছু যদি বলতেন, আর কি কি উন্নয়ন আমরা ওমেন এম্পাওয়ারমেন্টে ইমপ্লিমেন্ট করতে পারি, আপনার মতামত এ বিষয়ে? আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নারী। কারণ আসলে নারীদেরকে উন্নয়ন স্থগিত রেখে তাদের এডুকেশন হোক কিংবা তাদের এম্পাওয়ারমেন্টের জায়গায় যদি প্রপারলি এক্সারসাইজ না করা হয়, তাহলে সোসাইটি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। আর আল্টিমেটলি তখন রাষ্ট্রও দাঁড়াইতে পারে না। তো যেটা আমাদের বাংলাদেশে এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। এজন্য আমরা মনে করি নারীদের এই ভাইটাল জায়গাতে কাজ করাটা খুব জরুরি। তো আমরা এর মাধ্যমে আমরা এটা নিয়ে সেমিনার করেছি জাতীয় পর্যায়ে। সেখানে আমরা ফুটায় তোলার চেষ্টা করছি যে একজন নারী সে যখন স্টুডেন্ট লাইফ শেষ করে বা হয়তো জবে যাচ্ছে, পাশাপাশি তার বিয়ে হচ্ছে, সংসার জীবনে যাচ্ছে। যাওয়ার পর তার যে দায়িত্ব, আমরা যদি নারীর দায়িত্বকে দেখি, তাকে সংসার মেইনটেইন করতে হবে। অর্থাৎ আ ভিতরের যে আ ইনডোর হাউস এটা পুরাটা তাকে মেইনটেইন করতে হবে। তার যখন বাচ্চা-কাচ্চা হবে কমপ্লিটলি তাকে মেইনটেইন করতে হবে। আ খাওয়ানো থেকে শুরু করে বেড়ে ওঠা, পড়াশোনা করানো এগুলো তাকে করাইতে হবে। এর পাশাপাশি সে যদি জব করতে চায় এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন। যে আসলে নারীদেরকে এমনভাবে কিছু কাজের মাঝে কনফাইন রাখা হইছে, যার জন্য সোসাইটিতে কন্ট্রিবিউশনটা তার লিমিটেড হয়ে যায়। তো আমরা মনে করি এখানে খুব গুরুত্বপূর্ণ যে নারীর যে মেধা, সেই মেধার বিকাশটা খুব জরুরি। বিকাশের স্পেস দেওয়াটা জরুরি। যার জন্য আমরা নারীর ক্ষমতায়নটাকে নিয়ে কাজ করি এবং এটা ক্ষমতায়ন বিভিন্নভাবে হতে পারে। ঘরে থেকেও এম্পাওয়ারমেন্ট হইতে পারে, বাইরে এসেও হইতে পারে। এটা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকি। ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। ভাই, বাংলাদেশ গণ অভিযাত্রা ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। তো এই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে যদি একটু বলতেন? আচ্ছা, এটা বেসিক্যালি যদি বলি এটা আ সো সোশ্যাল এবং রাজনৈতিক মিক্সড এটা একটা প্ল্যাটফর্ম। যেখানে আমরা ফিল করেছি যে যারা নতুন বিশেষ করে ৫ই আগস্টের পরের যে জেনারেশন যারা বাংলাদেশকে ডিফারেন্ট ভাবে দেখতে চায়। তো তাদের জন্য আমরা মনে করি যে জেন জি বা এরপরে যারা আসবে তাদের জন্য কিংবা পুরাতনদের মধ্যেও আমরা যারা আছি বা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে, বাংলাদেশ নিয়ে সে কি চিন্তা করে? তার থিম কি? আমি জাস্ট একটা জিনিস বলি, এই যে বাংলাদেশ বলতে এটা যখন বাংলা ছিল, বঙ্গ ছিল, তারপরে ইংরেজ শাসকদের পূর্ববর্তী সময়ে এই বাংলার যে অর্থনীতি ফুলে ফেঁপে ছিল, হ্যাঁ? এবং সেই পুরা ভারতবর্ষের জিডিপি পুরা ওয়ার্ল্ডের জিডিপির 1/3 ছিল সে সময় এবং এই পুরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে রিচ যে টেরিটরি ছিল সেটা ছিল এই বাংলা। এবং যেখানে সে সময় ব্যবসা-বাণিজ্য করার জন্য ইংরেজরা, পর্তুগিজরা আসছে। সো আমরা বাংলাদেশকে আসলে সেই জায়গায় চিন্তা করি যে আমার বাংলাদেশ একসময় কেমন ছিল, আমরা আসলে ওই জায়গায় ফেরত যেতে চাই। এই যে যাত্রা এটাকে আমরা বলছি বাংলাদেশ গণ অভিযাত্রা। এই যাত্রায় আমরা সবাইকে পাশে চাই। নবাবগঞ্জ উপজেলা সোসাইটিতেও আপনি কাজ করছেন। ভাই, এই সোসাইটির মাধ্যমে এলাকার মানুষের সাথে কতটুকু কানেক্টেড হইতে পারছেন বা? আচ্ছা, এটা বেসিক্যালি শুধু কানেকশন ইস্যু না। আমরা এটা ঢাকাস্থ নবাবগঞ্জ দিনাজপুর উপজেলা সমিতির সোসাইটি। একটা উপজেলায় দেখা যায় যে উপজেলা প্রপারের বাইরেও বিভিন্ন গ্রামগুলো থেকে, পাড়া গ্রাম থেকে যারা আসে, তাদের কানেক্টিভিটি থাকে না। তারা ঢাকায় আসবে, কোথায় উঠবে, ঢাকা শহর চিনতে একটা লং টাইম যায়। হ্যাঁ, পরিবেশ বুঝে না, এরপর চাকরির চেষ্টা করবে। এই যে প্রবলেমগুলো যেন না এবং সে হঠাৎ অসুস্থতা হতে পারে, তার ব্লাডের প্রয়োজন হতে পারে, যেকোনো প্রবলেম হতে পারে। এমন হতে পারে যে ফ্যামিলিতে একমাত্র সন্তান সে। কিন্তু কোনো কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার ফ্যামিলি টেনশন করতেছে। এই সকল বিষয়গুলোকে মিটিগেট করার জন্য আমরা একটা এলাকার সোসাইটি উদ্যোগ নিয়ে তার মাঝে আমি অন্যতম একজন উদ্যোক্তা, আমার আরও সিনিয়র ভাইরা আছে এখানে এলাকার। তাদের মাধ্যমে আমরা এই কানেক্টিভিটিটা ঠিক রাখতে চাইছি। আমরা যারা ঢাকায় থাকি এবং যারা নতুন আসছে,
এটা যেন একটা স্মুথ প্রসেসের মধ্যে দিয়ে হয়। অনেকে বলে যে যারা এতগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে তারা আইটিটির মধ্যে একটা সাংগঠনিক পদে গেলে হচ্ছে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে না বা আইটিটির প্রতি অবহেলা দেখাবে। তো এই বিষয়ে আপনার মতামত কি বা এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার কাছে মনে হয় যে এই ধারণাটা অমূলক। কারণ হচ্ছে যে আমি যে এতগুলো সামাজিক সংগঠনে আসছি, আমি একটা ফ্যাক্টরি অপারেশন জিএম হিসেবে আছি। এটা ভেরি টাফ যে একটা ফ্যাক্টরির হেড অফ অপারেশন হলে তার যে পরিমাণ কাজের রেসপন্সিবিলিটি থাকে, এটা আসলে ভেরি টাফ যে এর বাইরে অন্য কোনো জায়গায় মনোযোগ দেয়া। তো আমি এটা দিতে পারছি এই কারণে যে আমার আসলে ভিতর থেকে এটা ড্রাইভ এনাম, যে আমার ভিতরে এই ফিলটা কাজ করে যে সোসাইটির জন্য আমার কিছু করার আছে। আমার একটা প্ল্যাটফর্ম আছে ম্যাট্রিমনি শাদি মোবারক। এটা হলো সোশ্যাল মিডিয়া বেসড। এটা হয়তো অনেকেই দেখে থাকবে বুটেক্সে। তো এটা ভলান্টারি বিয়ের সাথে রিলেটেড একটা সোশ্যাল মিডিয়া বেসড প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমি বুটেক্সে 2টা বিয়ে দিয়েছি। বুটেক্সে আমাদের 2 জন সিনিয়রকে আমি বিয়ে দিয়েছি। এর বাইরে নন বুটেক্স যদি বলি আমি অনেকগুলো দিয়েছি। তো আমার ফার্স্ট স্টেপ এবং আরেকটা আছে ব্লাড ফর বুটেক্সিয়ান, যেখানেও আমি একজন আহ, উদ্যোক্তা, আমি শুরু থেকে ফাউন্ডিং মেম্বার হিসেবে এটার সাথে কানেক্টেড। তো আমি যদি বলি যে বুটেক্সে আমি আমি যখন ন্যাশনাল লেভেলে বা মাস কমিউনিটিকে নিয়ে কাজ করতে গেছি, তখন আমার ফিল হচ্ছে যে আমি তো আমার নিজের কমিউনিটিকে নিয়ে বেশি কাজ করা হয় নাই। তো আইটিইটিতে তো এর আগে আমি কখনো আসার চিন্তা করিনি, কিন্তু এবার আমি মনে করি যে এটা আমার জন্য দায়িত্ব এবং আমি এটা ফিল করি যে আমি যদি আদার্স কমিউনিটির জন্য, সোসাইটির জন্য কাজ করতে পারি, অবভিয়াসলি বুটেক্স শুড বি মাই ফার্স্ট প্রায়োরিটি। তো ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এটা মানুষ বুঝতে পারবে যে আমি কতটা ডেডিকেটেড থাকি। আসন্ন আইটিটি নির্বাচনে আপনি সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে সম্পাদক পদপ্রার্থী। তো এই পদ নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার ফার্স্ট প্ল্যান হচ্ছে যে একটা কমিউনিটির সেফটির জন্য, যেমন বুটেক্স থেকে যারা আউটগোয়িং ব্যাচ তারা যখন বের হবে, আমার আউটগোয়িং ব্যাচের অনেকের সাথে কথা হলো, আউটগোয়িং ব্যাচ যারা লাস্ট বের হয়ে গেল মার্চ এপ্রিলের দিকে 47 ব্যাচ, তাদের অনেকের সাথে কথা হলো। তাদের কেউ কেউ গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে, কেউ কেউ আছে যারা জবে ঢুকেছে, অনেকে এখনো জব সার্চ করতেছে। এটা আসলে কি হওয়া উচিত ছিল? আইটিইটি একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা জাস্ট নামকাওয়াস্তে হওয়ার কথা না। আইটিইটি হবে বুটেক্স কমিউনিটির জন্য এমন একটা প্ল্যাটফর্ম যে আমার আউটগোয়িং ব্যাচ একটা আছে যে হয়তো এই বছরের ডিসেম্বরে বেরোবে। ঠিক আছে, তোমরা সিভি রেডি করো, তোমরা সবাই সিভি রেডি করো, সিভিগুলো আমাদের এখানে জমা দাও, আমরা জানি যে তোমরা ডিসেম্বরে বেরোবা। এই আইটিইটিতে জমা দাও, একটা সিভি ব্যাংক থাকবে আইটিইটিতে, যার মাধ্যমে সে সবার জন্য, আমার কথা হচ্ছে যে বেরোনো ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে যেন সবার জব কনফার্ম হয়ে যায়, যে মনে করে যে এই সেক্টরে সে জব করতে চায়। এবং এটা আইটিইটির একটা প্রাতিষ্ঠানিক রূপ পেলে এটা খুব ইজিলি সম্ভব। এটা এর পাশাপাশি আমরা আইইবিতে আছে বা ডক্টরদের প্ল্যাটফর্মে এই ফ্যাসিলিটিগুলো আছে, আইইবিতে আছে, সেটা হচ্ছে তাদের একটা শক্তিশালী কার্যকর কল্যাণ তহবিল আছে, যেটা আমাদের আইটিটিতে কল্যাণ তহবিল আছে, ঠিক আছে, কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। তা আমরা চাই এটা কার্যকর হোক এবং এটা সদস্য বান্ধব হোক। মুষ্টিমেয় পলিটিক্যাল 5-6 জনের হাতে আইটিটি জিম্মি না থেকে এটা সকল পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল, মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা সবার জন্য হোক, আমরা সেটা চাই। আমরা এই যতটুকু আমি দেখেছি, শুনেছি যে আইটিটির এখন পর্যন্ত প্রায় 13,000 সদস্য হয়েছিল। হয়তো এর মাঝে কিছু সিনিয়র ভাই মারা গেছেন, কিছু হয়তো দেশের বাইরে চলে গেছেন, কিন্তু আইটিটির ভোটার তো মাত্র 2600 সামথিং। তাহলে ভোটার তো এত কম হওয়ার কথা ছিল না, এর অনেক বেশি ভোটার হওয়ার কথা ছিল। তাহলে মানুষ উৎসাহ ফিল করতেছে না। কেন উৎসাহ ফিল করতেছে না? আইটিটির কার্যকারিতা নেই। আমরা অনেক কিছু করতে পারি, আমরা একটা লিগাল এইড টিম করতে পারি আইটিটির মাধ্যমে, যেটা কোম্পানিগুলোতে জব কর্মরত অবস্থায় এই প্রবলেমগুলো হয় যে দেখা গেল ম্যানেজমেন্ট কখনো স্যাক করে দেয়, ম্যানেজমেন্ট চেঞ্জ হলে সে আগের ম্যানেজমেন্টের যারা স্টাফরা থাকে তাদেরকে বের করে দেয়, এই প্র্যাকটিসগুলো থাকে। কিংবা কোম্পানি যদি কখনো একটু প্রফিট কম করে সে তখন স্যাক করা, ফায়ার করা শুরু করে এমপ্লয়ীদের, ইঞ্জিনিয়ারদের। তো আমরা এখানে সেফটি এনশিওর করতে চাই। একটা লিগাল এইড টিম থাকবে যে এনশিওর করবে ইঞ্জিনিয়ারদের জব সেফটি, জব সিকিউরিটি। এটা হতে পারে। পাশাপাশি কল্যাণ তহবিলের মাধ্যমে কেউ যদি দুর্ঘটনায় পতিত হয় কিংবা তার মানুষের হায়াত মৌতের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় মৃত্যু হতে পারে, তখন তার ফ্যামিলিটা যেন মিনিমাম সার্ভাইভ করে যেতে পারে, আমরা এটা চাই। এরপর ওই ফ্যামিলির যে সন্তানরা আছে তার যদি জব উপযোগী কোনো সন্তান থাকে প্রাপ্তবয়স্ক, তাকে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের আইটিটির সিনিয়র ভাইদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলোর কোনো একটা জায়গায় যেন আমরা দিয়ে দিতে পারি, আমরা এটা চাই। আমাদের এখানে অনেক যারা মেয়েরা আছে, আমাদের এই বুটেক্স থেকে বের হওয়া যে মেয়েরা আছে, এটা তো একটা বড় কমিউনিটি, আগে কম ছিল, এখন তো গ্রাজুয়ালি অনেক বড় হচ্ছে।
তাহলে তারা যখন জব করবে, আমার বুটেক্সের মেধাবী মেয়েরা যখন জব করবে, তাদের সংসার হবে, তার বাচ্চাদের জন্য একটা সেফ ডে কেয়ার সেন্টার আমরা আইটিটির মাধ্যমে বিভিন্ন জোন ওয়াইজ করতে পারি আইটিটির তত্ত্বাবধানে। তো এরকম অনেকগুলো কাজের লিস্ট আসলে আমরা বলতে পারি, আমরা ইশতেহারে দিয়েছি। আমরা মনে করি আমাদের সদিচ্ছা আছে, আমরা সেটা আমাদের প্রফেশনাল লাইফে এবং আমাদের সামাজিক কাজের যে সেক্টর, সেখানে আমরা এটা দেখায় আসছি। তো এখন আইটিআইটিতে যদি কোনোভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ এটা প্রমাণ করে দেব। যারা ফ্রেশলি গ্র্যাজুয়েটস বা আমার মতো যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট, আমাদের উদ্দেশ্যে যদি কিছু অ্যাডভাইস দিতেন। থ্যাংক ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় যে দুইটা বিষয় খুব জরুরি। ফার্স্ট অফ অল হচ্ছে যে তার মাইন্ডসেটটা ঠিক করে ফেলতে হবে যে আমি কি টেক্সটাইলেই থাকবো নাকি এই থেকে বাইরে চলে যাব। যেমন আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে আমাদের সিনিয়র ভাইদের সাথে যখন কথা হয় 10 ব্যাচের নিচে বা 10 ব্যাচের উপরে, তো তারা বলে যে ওনারা যখন এই সেক্টরে আসছেন তখনও এরকমটা শুনছেন যে এই সেক্টর আর বেশি দিন থাকবে না, কিন্তু এই সেক্টর যেমন 20-30 বছর রয়ে গেছে, আগামী 20-30 বছরও ইনশাল্লাহ এইভাবেই রয়ে যাবে যদি ওয়ার্ল্ডে অনেক বেশি যুদ্ধ বিগ্রহ না হয়। আর ওয়ার্ল্ডে যদি যুদ্ধ বিগ্রহ অনেক বেশি হয় তখন সকল কিছুই কলাপস করবে। সো এটা টেক্সটাইলের কোনো প্রবলেম না। ইন্ডিভিজুয়ালি মানুষ যতদিন বেঁচে আছে সে ততদিন কাপড় পরবে, তার নিত্য নতুন ফ্যাশন লাগবে, এটা পড়বে। এই জন্য তার মাইন্ডসেটটা জরুরি যে আমি যদি টেক্সটাইলে থাকি তাহলে আমাকে কোয়ালিটি ডেভেলপ করতে হবে এবং আমাকে হার্ড ওয়ার্কিং হইতে হবে। এটা খুব ভেরি নেসেসারি। এবং এই দুটো যার মধ্যে থাকবে যে আমার মাইন্ডসেট ঠিক আছে, আমি আমার কোয়ালিটি ডেভেলপ করার, আমরা এটাও একটা আমাদের ইশতেহারে দিয়েছি যে আইটিটির মাধ্যমে কীভাবে আমরা আমাদের কোয়ালিটিগুলো ডেভেলপ করতে পারি, ইঞ্জিনিয়ার হিসেবে প্রফেশনাল কোয়ালিটিগুলো। তো এই কোয়ালিটি যা যদি আমি ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে থাকে এবং আমি যদি হার্ড ওয়ার্কিং হই, এবং শুরুতেই আমি যদি চিন্তা করি আমার একটা এসি রুম, আমার 1 লাখ টাকা স্যালারি, এইটা আসলে অন দ্য লং রানে এটা বেশি এফেক্টিভ হয় না। বাট একটু কষ্ট করতে হবে, কিন্তু ইঞ্জিনিয়ার সেই জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে শুরু থেকেই যেন সে জবটা পেতে পারে, এটাও আমরা এনশিওর করতে চাই। তো এর মাধ্যমে সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। এই প্যারামিটারগুলো মেনটেন করলে আমার মনে হয় যে জাস্ট আমাদের যারা ইয়াং ইঞ্জিনিয়ার যারা বুটেক্স থেকে বেরোচ্ছে বা বের হবে, তারা জাস্ট এই কয়টা বিষয়ে ফোকাস রাখলে দ্যাটস এনাফ। এবং তার আমি বলবো যে আদার্স স্কিলটা অনেক ভালো হইতে হবে। কমিউনিকেশন স্কিল, তার মোটিভেশনাল স্কিল, ম্যানেজমেন্ট দক্ষতা, এটা খুব ইম্পর্টেন্ট। একসময় শুধু টেকনিক্যাল নলেজ দিয়ে হইতো, এখন সেটা হয় না। আমার হিসেবে এখন টেকনিক্যাল নলেজ 50%, তার ম্যানেজমেন্ট স্কিল হইতে হবে 50%। তাহলে সে অবভিয়াসলি একজন সিইও হবে কনফার্ম। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ করা পসিবল হয় না। ভাই, এই বিষয়ে আপনার বা কিভাবে মোকাবেলা করবেন বা কি কি স্টেপ নেবেন? আচ্ছা, আমি ফার্স্ট অফ অল একটা কথা বলি যে যখন আইবিতে ইলেকশন হয়, আইবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সেখানে সবচাইতে যদি রিস্ক কমিউনিটি বলা হয় এবং সেটা হলো টেক্সটাইল কমিউনিটি। আমাদের টেক্সটাইল এবং বাংলাদেশের 80% যার মাধ্যমে আসতেছে, এত ইন্ডাস্ট্রি যেখানে আছে, আমি জাস্ট এতটুকু বলবো যে আইটিইটি যদি একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়ায়, টাকা তো আমি বলবো যে এটা কোনো চিন্তারই বিষয় না, ভাবনারই বিষয় না। এরকম অনেক সিনিয়র ব্যক্তিরা বাইরে আছে আমাদের, যারা অনেক ভালো পজিশনে আছে এবং যারা ডাইহার্ড ফিল করে, ডেডিকেটেডলি ফিল করে যে আমি এই কমিউনিটির জন্য কিছু করতে চাই, কিন্তু কার মাধ্যমে করবো? প্ল্যাটফর্ম নাই। তো আমরা যদি তাদের কাছে রিচ করতে পারি, আমার মনে হয় যে আমরা যে ইশতেহার দিতে পারবো তার ডাবল কাজ করা সম্ভব। এটা একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে একটা স্ট্রং কমিউনিটি দাঁড়াইলে অনেকভাবেই টাকা আর্ন করা পসিবল হয়। গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট থাকে, তার সামাজিক অ্যাক্টিভিটিস থাকে, অনেক বড় গ্রুপের সিএচআর ফান্ড থাকে, যার মাধ্যমে আমরা কাজ করতে পারি। আমার মনে হয় যে যেহেতু সামাজিক কাজে আমার একটা অভিজ্ঞতা আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেই কাজ করি, আইটিটিতে এই আর্থিক সীমাবদ্ধতা কোনোদিন ফেস করতে হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। শেষ প্রশ্ন, 26 তারিখ নির্বাচন উপলক্ষে আইটিটির সদস্যদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? 26 তারিখের আসন্ন 15তম আইটিটি কাউন্সিলের জন্য আমি মিসবাহুল ইসলাম, আমি জাস্ট এতটুকুই বলবো যে আমার সামাজিক কাজের যে বিস্তর অভিজ্ঞতা, দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতা, সামাজিক কাজ, সাংগঠনিক কার্যক্রমের যে অভিজ্ঞতা এবং প্রফেশনাল সেক্টরে আমি ইউরো ওয়াশিং লিমিটেড অপারেশন জিএম হিসেবে আছি। আমার যে এমডি স্যার, উনি হচ্ছেন বুটেক্স 14তম ব্যাচের। তো উনি নিজেই আমাকে সার্টিফাই করার জন্য এনাফ যে একজন পার্সন হিসেবে আমি কতটা ডেডিকেটেড, কতটা অনেস্ট এবং কতটা ডাইহার্টলি আমি একটা প্রজেক্টকে দাঁড় করানোর চেষ্টা করি। তো জাস্ট আমার এই কোয়ালিটিগুলো নিয়ে আমি ভোটারদের কাছে আকুল আবেদন জানাবো, ভোটারদের সমর্থন এবং
দোয়া এবং ভোটের জন্য। আশা করি আপনারা আমাকে নির্বাচিত করলে হতাশ হবেন না। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার নির্বাচন নিয়ে পরিকল্পনা এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমরা শুনলাম ভাই। ভাই বুটেক্স রেডিওর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ, আর স্পেশালি ধন্যবাদ বুটেক্স রেডিওকে। আমি এটি মনে প্রাণে চাইবো যে বুটেক্স রেডিও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বুটেক্সে দাঁড়ায়। বুটেক্সের বিভিন্ন স্তরের সদস্যদের ভয়েস বুটেক্স রেডিওর মাধ্যমে ব্রডকাস্ট হোক সকল সদস্যের মাধ্যমে এই কমিউনিটির কাছে, এবং এই কমিউনিটি পেরিয়ে এটা বৃহৎ বাংলাদেশের মাঝে, বাংলাদেশের সর্বস্তরের মাঝে। এবং বুটেক্স রেডিও একদিন আমি এটি দোয়া রাখি তাদের জন্য, এবং এক্সপেক্ট করব যে আমার পক্ষ থেকে যত রকম সহযোগিতা এবং সমর্থন, যতভাবে আমি হেল্প করতে পারি বুটেক্স রেডিওর জন্য, এটা আমার থাকবে। আর আমি বুটেক্স রেডিওর কাছে স্পেশালি দোয়া চাইবো আমার জন্য, এবং এত কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মোবারকবাদ।